হেই গাইজ, আজ আপনাদের যে মুভির গল্পটা শোনাতে যাচ্ছি ঠিক সেরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। আপনাদের হয়তো মনে আছে 2020 সালের দিকে খবরে এসেছিল মর্গের এক ডোম নিয়মিত মৃত মহিলাদের সঙ্গে পৈশাচিক খেলায় মেতে উঠত। এই মুভির কাহিনীটাও ঠিক অনেকটা সেই আবহে তৈরি করা হয়েছে। স্প্যানিশ এই মুভিটার নাম হচ্ছে দ্য ক্রপস অফ অ্যানা ফ্রিটজ। তো চলুন একটা গা ছমছমে স্টোরি শুনে আসি। মুভির শুরুতে আমাদের পাও নামের একজন দারোয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। একে আপনি আধুনিক রাষ্ট্রের ডোমও বলতে পারেন। দেখা যায় এই পাও একটা মৃতদেহ নিয়ে মর্গে ঢুকছে। মৃতদেহটি অ্যানা ফ্রিটজ নামে একজন জনপ্রিয় এবং সুন্দরী স্প্যানিশ অভিনেত্রীর, যিনি তার বাথরুমে রহস্যজনকভাবে মারা গিয়েছেন। তো দেখা যায় পাও সাবধানে মৃতদেহকে মর্গে লাশ সংরক্ষণের স্বাভাবিক কাজ শেষ করে এই অ্যানার প্রাণহীন মুখের একটা ছবি তুলছে এবং তারপরে সে সেই ছবিটা ইভান নামে তার আর এক বন্ধুকে পাঠিয়ে দিচ্ছে। এর কিছুক্ষণ পরে দেখা যায় ইভান জাভি নামে তার অন্য আরেক বন্ধুকে সাথে নিয়ে সেই হাসপাতালে এসে পৌঁছায়। এরপরে তারা তিনজন বিভিন্ন বিষয়ে আলাপ করতে শুরু করে। এক পর্যায়ে ইভান হঠাৎ জিজ্ঞাসা করে পাও অ্যানার নগ্ন দেহের এক ঝলক দেখেছে কিনা। কথাটা শুনে পাও নামের সেই দারোয়ান হ্যাঁ বলে তাকে, এবং সে আরো জানায় ডেড বডিটি এর পরের দিন পর্যন্ত এই মর্গে থাকবে। কথাটা শুনে ইভান নিজেই এরপরে আনার মৃতদেহ দেখতেই একেবারে মরিয়া হয়ে ওঠে এবং সে পাওকে রাজি করানোর চেষ্টা করতে শুরু করে। এদের মধ্যে জাভি নামের যে ছেলেটি ছিল সে একটু অন্য টাইপের ছিল। সে বলে এটা ঠিক হচ্ছে না এবং কাজটা অনেক বিপজ্জনক। তাই জাভি ইভানকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য তাকে জোরাজুরি করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে বন্ধুদের জোরাজুরিতে তার মন পরিবর্তন করে তাদের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় তিনজন লিফটে চড়ে কিছুক্ষণের মধ্যেই সেই বেসমেন্টে এসে পৌঁছায় এবং এরপরে যখন তারা হলওয়ে দিয়ে হাঁটতে শুরু করে তখন পাও তাদের বলে তোরা এমন ভান কর যাতে তোদের কেউ দেখে ফেললেও তারা যেন মনে করে তোরা হারিয়ে গিয়েছিস। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই নির্বিঘ্নেই তারা অবশেষে মর্গে এসে পৌঁছায়। এ সময় পাও হঠাৎ একটা ডেড বডির চাদর টেনে উঠে নিলে দেখতে পায় এটা একটা বৃদ্ধ মহিলার লাশ। ফলে পাওয়ের বন্ধুরা একবার চমকে যায়, কিন্তু পাও তাদের আশ্বস্ত করে বলে চিন্তার কিছু নেই, এটা অ্যানা নয়। এরপরে সে তাদের অ্যানার মৃতদেহের দিকে নিয়ে যায় এবং তার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে নেয়। অ্যানার চেহারাটা যখন সামনে আসে তখন তারা আশ্চর্য হয়ে যায়। বিশেষ করে ইভান চাদরটি আরো নিচে টেনে নামানোর সময় একটা ভয়ানক কথা বলে। সে বলে আরে একে তো মৃতদেহ বলে মনে হচ্ছে না। যা হোক, এরপরে তারা তিনজন মিলে তাদের দেহে উচ্চ ডোজের মাদক গ্রহণ করে। ইভান মৃত অ্যানার রূপে একেবারে মুগ্ধ হয়ে যায়। এরপরে সে মৃত মেয়েটির সম্পূর্ণ শরীর থেকে চাদরটা সরিয়ে নেয় এবং ভাবতে থাকে একটা মৃতদেহের সাথে কোনো অশালীন কাজ করা তার পক্ষে সম্ভব কিনা। ওর চিন্তা ভাবনা বুঝতে পেরে পাও এ সময় তাকে বলে অবশ্যই এই কাজ করার জন্য তৈলাক্ত কিছু একটা ব্যবহার করতে হবে। সে আরো তাকে জানায় পূর্বের অভিজ্ঞতা থেকে সে জানে এটা এভাবেই করতে হয়। এ সময় পাও স্বীকার করে 19 বছরের এক মৃতদেহের সঙ্গে সে এর আগে এরকম একটা কাজ করেছিল। পাওয়ের এই কথাটা ইভানকে আরো উত্তেজিত করে তোলে এবং হারামিটা একটা জঘন্য কাজ করার সিদ্ধান্ত নেয়। পাও এ সময় ইভানের সাথে একমত হলেও জাভির কাছে এই বিষয়টা খুবই বিরক্তিকর লাগে, আর এজন্য সে এখান থেকে দ্রুত বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু পাও তাকে বলে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারবে না, তবে যদি সে চায় অন্য ঘরে থাকতে পারে। এরপরে দেখা যায় ইভান লাশের সঙ্গে চরম ঘৃণিত কাজটি শেষ করছে। এরপরে পাও উত্তেজিত হয়ে আনার সঙ্গে সেই একই কাজটি করা শুরু করে, কিন্তু এ সময় ঘটে একটা ভয়ানক ঘটনা। দেখা যায় পাও যখন অ্যানার উপরে রয়েছে তখন মৃতদেহটা হঠাৎ জেগে ওঠে। বোঝা যায় অ্যানা কোনোভাবে মৃত্যু থেকে ফিরে এসেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে পক্ষাঘাতগ্রস্ত এবং ভয়ে একেবারে কুঁকড়ে আছে। ঘটনাটা দেখে পাও বুঝতে পারে কি ঘটেছে, তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। তার সঙ্গীদের দ্রুত সে সেই ঘরে ঢুকতে বলে। দেখা যায় প্রথমে জাভি সেখানে এসে পৌঁছায় এবং ঘটনাটা দেখে সেও পুরো বিষয়টা বুঝে ফেলে। তাই এরপরে সে আয়নার কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে শান্ত থাকার অনুরোধ করে। এরপরে সে তাকে এক গ্লাস পানি এনে পান করায় এবং একটা কাপড়ও তার দিকে এগিয়ে দেয়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জাভি পাওয়ের কাছে জানতে চায় এখন তাদের কি করা উচিত। তবে পাও এবং ইভান জাভির এই কথার কোনো গুরুত্ব না দিয়ে একেবারে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা জানে অ্যানার সঙ্গে কিছুক্ষণ আগে ওরা যা করেছে সেটা হয়তো তাদের ভবিষ্যতে কঠিন কোনো সমস্যায় ফেলতে পারে। তাই এরপরে তিনজনকে নিজেদের মধ্যে মতবিরোধে জড়িয়ে পড়তে দেখা যায়। ওরা যখন তর্ক করছে তখন মর্গের দিকে আসা কারো পায়ের শব্দ শুনে ওরা চমকে ওঠে এবং তাড়াহুড়ো করে ঘরের লাইটটা নিভিয়ে দেয় এবং অ্যানার শরীরটাও ঢেকে দেয়,
কাজগুলো শেষ করে তিনজনে এরপর একটা লাশবাহী ট্রলির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে দেখা যায় অন্য আর একজন দারোয়ান আরেকটা লাশ নিয়ে ভেতরে ঢুকছে এবং সেটাকে এটা পাশে রেখে যায়। এ সময় অ্যানা ভীষণ চেষ্টা চালায় লোকটাকে ডাকার জন্য, কিন্তু দেখা যায় তার অসাড় দেহ থেকে কোনো প্রকার শব্দই বের হচ্ছে না। ওদিকে আনার নাড়াচাড়া বসতে না পেরে দারোয়ানটি চলে যাওয়ার পর জাভি আবার অ্যানার পাশে ছুটে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। তবে পাও এবং ইভান এ সময় অ্যানাকে নিয়ে কি করবে সেই বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে। তাদের কথাবার্তা থেকে জানা যায় তাদের হাতে দুটি বিকল্প রয়েছে। প্রথমত, তারা অ্যানার পুনরায় জীবিত হওয়ার বিষয়ে মর্গ কর্তৃপক্ষকে জানাতে পারে। দ্বিতীয়ত, তারা তাকে মেরে ফেলতে পারে তাদের অপরাধ ধামাচাপা দিতে। ইভান এ সময় জোর দিয়ে বলে যেহেতু সবাই জানে অ্যানা মারা গিয়েছে, তাই তাকে হত্যা করাটাই তাদের জন্য সঠিক কাজ হবে এবং এভাবেই তারা তাদের অপরাধ লুকিয়ে ফেলতে পারবে। কিন্তু এ সময় জাভি তাদের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করে। সে বলে যেহেতু এতে ঝুঁকি রয়েছে, তাই অ্যানাকে বাঁচিয়ে রাখাই তাদের জন্য সঠিক কাজ। কথাটা বলেই সে অ্যানা ট্রলিটি নিয়ে দরজার দিকে যেতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় দরজাটা লক করা রয়েছে। দরজাটা লক করেছে পাও। এটা দেখে জাভি অন্য দুজনের উপরে রেগে যায় এবং দেখা যায় রুমের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় জাভি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু দেখা যায় ইভান জাভিকে ধাক্কা মেরে বসে। মোটামুটি তাদের দুজনের মধ্যে পরিস্থিতিটা একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু এরই এক পর্যায়ে ইভান তার বন্ধুর মাথায় সজোরে কিছু একটা দিয়ে আঘাত করে বসে, আর এটা সহ্য করতে না পেরে জাভি মেঝেতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ইভান বুঝতে পারে সে কি করে বসেছে, তাই সে জাভির কাছে বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অনেক দেরি হয়ে গেছে, কারণ ইতিমধ্যে জাভির মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে। পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে ইভান জাভিকে হাসপাতালের অন্য একটি ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জাভিকে সরিয়ে নেওয়ার পরে সেখানে আরেক গার্ড প্রবেশ করে এবং সে পাওকে এ সময় বলে তার সঙ্গে বাইরে গিয়ে আড্ডা দিতে। ওদিকে অন্য লোকের উপস্থিতি টের পেয়ে ইভানকে দেখা যায় অ্যানার মুখের উপরে তার হাত চাপা দিয়ে রাখতে, যাতে সে কোনো প্রকার শব্দ না করতে পারে। এ সময় ইভানকে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল ছেলেটার মধ্যে কোনো অনুশোচনাই কাজ করে না। ওদিকে পাও ভান করে যে তার চাবি ভুলে সে কোথাও ফেলে গিয়েছে, তাই সে এই লকারটা খুলতে পারছে না। তার কথা শুনে গার্ড তাকে বিশ্বাস করে এবং বলে অ্যানার মৃতদেহটা কোথায়। ছেলেটার উদ্দেশ্য বুঝতে পেরে পাও এ সময় তার নিজের দক্ষতা দিয়ে সেখান থেকে বের করে দিতে সক্ষম হয়। ওদিকে দেখা যায় মর্গের যে রুমে জাভিকে রাখা হয়েছে সেখানে গিয়ে ইভান তার নিজের বন্ধুকে আঘাত করার জন্য তার পাশে বসে দুঃখ প্রকাশ করছে। এ সময় সে জাভির ক্ষতের উপরে চাপ দিয়ে তাকে জাগিয়ে রাখার বৃথা চেষ্টা করে, কিন্তু দেখা যায় সকল চেষ্টাই শেষ পর্যন্ত বৃথা হয়, কারণ ভালো এই ছেলেটি জাভি শেষ পর্যন্ত মারা যায়। এটা দেখে পাও এবং ইভানের মধ্যে আর একটা আতঙ্ক এসে ভর করে। তারা নিজেদের কাজে অপরাধ বোধে ভুগতে শুরু করে। ভবিষ্যতের কথা চিন্তা করে এ সময় পাও কান্নায় ভেঙে পড়ে। তার মধ্যে একটা ভয় ঢুকে যায় যে এর জন্য হয়তো তাকে সারা জীবন কারাগারে কাটাতে হবে। পাও এদিকে ভেঙে পড়লেও ইভানের আচরণে হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সে এ সময় পাওকে বলে জাভির মৃতদেহের একটা ফয়সালা করতে চাইছে। তার কথা হলো এটা নিষ্পত্তি করা হলে কর্তৃপক্ষ হয়তো কিছু সন্দেহই করবে না। এদিকে অ্যানা তাদের কথোপকথন যথারীতি শুনছে এবং সে ভেতরে ভেতরে ইভানের মানসিকতা নিয়ে একেবারে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। এদিকে দুজন যখন কথা বলতে ব্যস্ত, তখন অ্যানাকে দেখা যায় ট্রলি থেকে নিজেকে একটু সরিয়ে নিতে। এ সময় ট্রলি থেকে সে নিজেকে নিচে ফেলে দেয় এবং এরপরে সে জাভির পকেটে খুঁজতে শুরু করে এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই সে একটা ফোন খুঁজে পায়। ফোনটা হাতে নিয়েই অ্যানা ডায়াল করতে শুরু করে। ঠিক এই সময় ইভান তাকে দেখে ফেলে এবং দ্রুত অ্যানার কাছে এসে ফোনটা কেড়ে নেয়। এ সময় অ্যানা তাদেরকে জানায় সে তার বাবাকে ফোন করে জানিয়েছে যে তার জ্ঞান ফিরেছে। কথাটা শুনে ইভান ফোন চেক করলে ডায়ালে একটা আনলিস্টেড নাম্বার দেখতে পায়। ফলে সে বুঝতে পারে ওরা একটা সমস্যায় পড়তে চলেছে। এই অ্যানা মেয়েটা ঠিকই তার বাবাকে হয়তো জানিয়ে দিয়েছে সবকিছু। এ সময় ঘাবড়ে গিয়ে দুজনে মিলে অ্যানাকে উপরের তলায় নিয়ে যায়, কিন্তু যাওয়ার পথে একটা অজানা নম্বর থেকে জাভির ফোনে কল আসে। এ সময় ইভান কলের উত্তর দেয়। তাদের কথাবার্তায় ইভান জানতে পারে অ্যানা তার বাবাকে কল করেছিল ঠিকই, তবে সেই কলটা সে শেষ করতে পারেনি। তার বাবার সাথে তার কথা হয়নি। যা হোক, এরপরে মর্গে ফিরে ক্রুদ্ধ ইভান অ্যানাকে চড় মারে। তার চালাকির জন্য তাকে বকাবকি করতে শুরু করে। তবে এ ধরনের মানসিকতার জন্য অ্যানা ইভানকে একটা সাইকো বলে সম্বোধন করে। অ্যানার কথাবার্তায় ইভান নিশ্চিত হয় জীবিত থাকলে মেয়েটি নিশ্চিত পুলিশের কাছে তাদের বিরুদ্ধে রিপোর্ট করবে। তাই সে বাইরে কিছু একটা অস্ত্র খুঁজতে যায়। তার উদ্দেশ্য যেভাবেই হোক অ্যানাকে কোনো মতেই বাঁচিয়ে রাখা চলবে না। এদিকে ইভান চলে যাওয়ার পরে অ্যানা পাওকে নানা রকম যুক্তি দিয়ে তাকে মুক্ত করার জন্য রাজি করার চেষ্টা করে। এ সময় সে তাকে এটাও প্রতিশ্রুতি দেয় যে সে তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে
কোনো রিপোর্ট করবে না। সে বলে ইভান একজন ঠান্ডা মাথার খুনি, বেকায়দায় পড়লে সে পাওকেই হত্যা করতে দ্বিধা করবে না। অ্যানার এ ধরনের কথাগুলো পাওকে কিছুক্ষণের জন্য একটা দ্বিধান্বিত চিন্তায় ফেলে দেয়। দ্বিধান্বিত মন নিয়ে সে তার কথাগুলো ভাবতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে অ্যানার কোনো কথার গুরুত্ব না দিয়ে তার পায়ের ব্যান্ডেজ বাঁধতে শুরু করে। এদিকে অ্যানা কিন্তু তখনও হাল ছাড়েনি, সে যথারীতি পাওকে বুঝিয়েই চলেছে। কিন্তু এত সব বোঝানোর পরেও পাও তার সব কথাগুলোকেই উপেক্ষা করে এবং অ্যানার মুখে একটা টেপ লাগিয়ে দেয় সে। ওদিকে দেখা যায় ইভান বাইরে তার খোঁজাখুঁজি কিছুটা বিরত দিয়েছে। যা হোক, এদিকে অ্যানাকে বেঁধে পাও যখন পাশের ঘরটি পরিষ্কার করতে যায়, তখন অ্যানা খুব কষ্টে তার মুখ থেকে টেপটা খুলে ফেলে এবং পায়ের বাঁধনটাও সে খুলে ফেলতে সক্ষম হয়। এরপরে নিজেকে মেঝেতে নামিয়ে মর্গের সেই রুম থেকে হামাগুড়ি দিয়ে অন্য একটা রুমে এসে নিজেকে লুকিয়ে ফেলে। ওদিকে কিছুক্ষণের মধ্যেই ইভান ফিরে এসে অ্যানাকে না দেখে পাওয়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পাও তাকে এটা বোঝাতে থাকে যে তার অনুপস্থিতিতে অ্যানা পালিয়েছে। তো দেখা যায় তাদের মধ্যে কিছুটা সময় কথা কাটাকাটি হওয়ার পরে তারা আতঙ্কিত হয়ে অ্যানাকে সব জায়গায় খুঁজতে শুরু করে। ওদিকে দেখা যায় অ্যানা এই সুযোগে হামাগুড়ি দিয়ে ওদের অলক্ষ্যে পাশের একটা লিফটের কাছে গিয়ে পৌঁছায় এবং এরপরে সে লিফটে ঢুকে লিফটার দরজা যেই বন্ধ করতে যাবে, ঠিক তখন ইভান তাকে দেখে ফেলে এবং তার ওখানে এসে তাকে ধরে ফেলে। এরপরে আবার তাকে মর্গে ফিরিয়ে নিয়ে আসে। এ সময় সে পাওকে বোঝায় যে দেখ, এই অবস্থাতেই অ্যানা যদি এরকম ভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, তাহলে সে পালিয়ে গিয়ে অবশ্যই পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশ করবে। তাই এ সময় ইভান সিদ্ধান্ত নেয় অ্যানাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। তবে এ সময় পাও অ্যানাকে না মেরে ফেলার জন্য তার বন্ধুকে বারবার অনুরোধ করতে থাকে। আসলে এ পর্যায়ে এসে মেয়েটির জন্য তার খুব দুঃখ লাগতে শুরু করেছে, কিন্তু তবুও যখন ইভান তাকে জোর করে বারবার বোঝানোর চেষ্টা করে, তখন ইভান এবং পাও একমত হয় এবং অ্যানার মুখে কাপড় দিয়ে চাপ দেয়। যতক্ষণ না অ্যানা নড়াচড়া বন্ধ করছে, ততক্ষণ ওরা মেয়েটার মুখে চাপ দিয়ে ধরে রাখে। দেখা যায় একসময় অ্যানার হাত পাগুলো স্থির হয়ে গিয়েছে এবং বোঝা যায় অ্যানা মারা গিয়েছে। এই বিষয়টা নিশ্চিত হয়ে গেলে ওরা তাকে ট্রলির উপরে তুলে নেয় এবং তারপরে জাভির দেহটা একটা বাক্সে ভরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পাও অ্যানার সমস্ত আঘাতের ক্ষত যাতে চেনা না যায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য একটা সাদা চাদর দিয়ে তার শরীরটা পরিষ্কার করে দিচ্ছে এবং তাকে অনেকটা ড্রেস আপ করে দিচ্ছে। কাজ শেষ করে সে তাকে অন্যান্য মৃতদেহের সাথে সারিবদ্ধ অবস্থায় ফেলে রাখে। সেখানকার পরিবেশটা এমন করে তোলে যেন যে কেউ দেখে বুঝতে পারে কেউ তাকে স্পর্শ করেনি। এরপরে যখন পাও তার জিনিসপত্র গুছিয়ে ইভানের জন্য অপেক্ষা করছে, তখন হঠাৎ সে শুনতে পায় অ্যানার কাশির শব্দ। মেয়েটির কই মাছের প্রাণ বলতে পারেন, এখনো মরেনি। এর ফলে পাও বুঝতে পারে অ্যানা হয়তো আবারও জীবিত হয়ে উঠেছে। তাই সে আস্তে আস্তে তার কাছে যায়, কিন্তু এবার তাকে অ্যাগ্রেসিভ হতে দেখা যায় না, বরং তাকে মৃত্যুর জন্য একটা ভান করার নির্দেশ দেয়। পাওয়ের মুখে কথাগুলো শুনে অ্যানা যখন তার দিকে তাকিয়ে আছে, ঠিক তখন ইভান সেখানে এসে পৌঁছায়। আর এটা দেখে পাও অ্যানার মুখের উপরে কাপড় টেনে দেয়। বিষয়টা খেয়াল করে ইভান পাওয়ের কাছে এসে জানতে চায় কি হয়েছে। তবে এ সময় পাও তাকে বলে চলে যাওয়ার আগে সে শেষবারের মতো অ্যানাকে দেখে নিচ্ছে। যাই হোক, এরপরে যখন তারা লিফটে প্রবেশ করতে যায়, তখন ইভান দেখতে পায় তার মানি ব্যাগ সে মর্গে ফেলে এসেছে। তাই সে পাওকে সেখানে রেখেই মর্গে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তবে এ সময় পাও তাকে বলে তার এখন মর্গে আবার ফিরে যাওয়ার ঠিক হবে না, এতে হয়তো সে অন্যর চোখে ধরা পড়তে পারে। আসলে সে ভাবছিল ওদের চলে যাওয়া দেখে অ্যানা হয়তো উঠে পড়েছে। তবে ইভান পাওয়ের কথা শোনে না। সে এ সময় পুনরায় মর্গে ফিরে যায় এবং সেখানে গিয়ে একেবারে চমকে যাওয়ার মতো একটা দৃশ্য দেখতে পায়। সে রুমে ঢোকার সাথে সাথে দেখে অ্যানা জীবিত হয়ে উঠেছে এবং সে দাঁড়িয়ে আছে এবং পাশের একটা রুম থেকে তার পোশাকও পরিবর্তন করছে। এটা দেখে সে বুঝতে পারে আসলে কি ঘটেছে, আর এই বিষয়টা ইভানকে প্রচন্ড ক্রুদ্ধ করে তোলে। সে এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে পাওয়ের গলা চেপে ধরে এবং মেরে ফেলতে চায়, কিন্তু এ সময় দেখা যায় হঠাৎ অ্যানা পিছন থেকে উঠে আসে এবং ইভানের ঘাড়ে দুইবার পরপর ছুরিকাঘাত করে। ফলে সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায় এই তিন বন্ধুর মধ্যে সবচেয়ে শয়তান ইভান। এই ভয়ঙ্কর কাজটি দেখে পাও এরপরে আবার কান্নায় ভেঙে পড়ে এবং অ্যানাকে প্রশ্ন করে সে এমন কাজ কেন করলো, সে তো এখান থেকে চলেই যাচ্ছিল। এ সময় পাওয়ের কথার কোনো উত্তর দিতে দেখা যায় না অ্যানাকে, বরং সে কিছুক্ষণ পাওয়ের দিকে তাকিয়ে থাকে এবং এক পর্যায়ে সে পাওয়ের পেটে ছুরিকাঘাত করে। বারবার ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাওয়ের। আর এভাবেই মূলত সিনেমাটি শেষ হয়ে যায়। একেবারে শেষ দৃশ্যে দেখা যায় অ্যানা দূরের দিকে তাকিয়ে রয়েছে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, তার মুখের
সবখানে রক্তের ছিটা লেগে আছে। সে ভাবছে শেষ পর্যন্ত তার সঙ্গে হওয়া ঘৃণিত কাজের প্রতিশোধ নিয়েছে সে। হে গাইস, এটা ছিল আমার একটা ভিন্ন ধর্মী এক্সপ্লেইন। অনেকেই হয়তো এটাকে অ্যাডাল্ট মুভির দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবেন, তবে এর পুরো সিনেমাটোগ্রাফিটা যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটাকে অন্তত আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। তো সবাই ভালো থাকুন, ফিরছি নতুন কোনো একদিন অন্য কোনো এক মুভি স্টোরি নিয়ে।